মাদক অস্ত্র চোরাচালান মামলায় প্রেসিডেন্ট মাদুরোকে সোমবার তোলা হবে যুক্তরাষ্ট্রের আদালতে। আরও বড় মূল্য দিতে হতে পারে রদ্রিগেজকে, হুঁশিয়ারি ট্রাম্পের। দক্ষিণ ইয়েমেনে আলাদা রাষ্ট্র গঠনে গণভোটের ডাক বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী এসটিসির। হাদ্রামাউতে সরকারি বাহিনীর অবস্থান জোরদার, সব পক্ষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান সৌদির। সিরিয়ায় ফ্রান্স ও ব্রিটেনের যৌথ অভিযান। জঙ্গি গোষ্ঠী আইএসের গোপন অস্ত্র ভান্ডার লক্ষ্য করে বিমান হামলা, ভূগর্ভস্থ বাংকার ও টানেল নেটওয়ার্ক ধ্বংসের দাবি। নিরাপত্তার শঙ্কায় টি-20 বিশ্বকাপ খেলতে ভারতে যাচ্ছে না বাংলাদেশ। আইসিসিকে শ্রীলঙ্কা ম্যাচ আয়োজনে অনুরোধ বিসিবির। আমলে নিল আইসিসি বিসিসিআইয়ের বিরোধিতা। এবং তুষারঝড়, তীব্র শীতে বিপর্যস্ত জার্মানির জনজীবন। কয়েকশো ফ্লাইট বাতিল, রেলপথেও অচলাবস্থা। নাশকতার কারণে বার্লিনে বিদ্যুৎহীন কয়েক লাখ মানুষ। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছে আমি রোজা চৌধুরী। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ব্রুকলিনের বন্দি শিবিরে আছেন ভেনেজুয়েলা প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। মাদক ও অস্ত্র চোরাচালানের মামলায় সোমবার ম্যানহাটনের ফেডারেল আদালতে হাজির করা হবে মাদুরো ও তার স্ত্রীকে। এদিকে মাদুরোর চেয়েও বড় মূল্য দিতে হতে পারে ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকে। এমন কড়া হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন হামলায় মাদুরোর নিরাপত্তা দলের বড় অংশ নিহত হয়েছে বলে দাবি করেছেন ভেনেজুয়েলার প্রতিরক্ষা মন্ত্রী। উদ্ভূত পরিস্থিতিতে সব পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। যুক্তরাষ্ট্র থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। শনিবার ভেনেজুয়েলায় বিশেষ অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে বন্দী করার পর তাদের অবস্থান এখন নিউ ইয়র্কের ব্রুকলিনের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টার। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর শনিবার রাতেই তাদেরকে এই বন্দি শিবিরে পাঠানো হয়। ফলে পুরো এলাকা এখন হাই অ্যালার্ট রেড জোন, কয়েক স্তরের নিরাপত্তা চাদরে ঢাকা। ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়ার বিরুদ্ধে মাদক এবং অস্ত্র চোরাচালানের অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্র, যদিও আগে থেকেই এমন অভিযোগ অস্বীকার করে আসছেন মাদুরো। মাদুরোকে আটক করার পর সোমবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের আদালতে প্রথমবারের মতো হাজির করা হবে। রোববার আদালতের এক মুখপাত্রের বরাতে জানা গেছে, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং স্ত্রী সিলিয়া ফ্লোরেস স্থানীয় সময় দুপুরে ম্যানহাটানের ফেডারেল আদালতে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হবেন। এদিকে ভেনেজুয়েলার আদালতের আদেশে দেশটির ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছেন। সোমবার রদ্রিগেজকেও কড়া হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দ্য আটলান্টিক সাময়িকীকে দেয়া সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট বলেন, রদ্রিগেজ যদি সঠিক কাজ না করেন তবে তাকে নিকোলাস মাদুরোর চেয়েও বড় মূল্য দিতে হতে পারে। প্রেসিডেন্ট মাদুরোকে আটক করতে মার্কিন অভিযানের বিরোধিতা করায় জবাবে ডেলসি রদ্রিগেজকে এই সতর্কতা দেন ট্রাম্প। মাদুরোকে আটকের একদিন পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ভেনেজুয়েলার সঙ্গে যুদ্ধে জড়ায়নি যুক্তরাষ্ট্র। ভেনেজুয়েলার বাকি নেতারা সঠিক সিদ্ধান্ত নিলে যুক্তরাষ্ট্র দেশটির সঙ্গে কাজ করতে প্রস্তুত বলেও মন্তব্য করেন তিনি। বলেন, তেলের জন্য মাদুরোকে আটক করা হয়নি, তবে ভেনেজুয়েলার তেল উত্তোলনের জন্য পশ্চিমা দেশের অনেক কোম্পানি আগ্রহী বলে জানান রুবিও। এদিকে মার্কিন অভিযানে মাদুরো আটক হওয়ার সময় তার নিরাপত্তা দলের সদস্যদের একটি বড় অংশ নিহত হয়েছেন বলে জানিয়েছেন ভেনেজুয়েলার প্রতিরক্ষা মন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো। তবে টেলিভিশনে দেয়া বক্তব্যে পাদ্রিনো নিহতের সংখ্যা উল্লেখ করেননি। অপরদিকে ভেনেজুয়েলায় অভিযানে আহত মার্কিন সেনাদের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউস। রোববার জ্যেষ্ঠ এক কর্মকর্তার বরাত দিয়ে সিএনএন জানায়, অভিযানে আহত মার্কিন সেনাদের আঘাত হালকা ছিল এবং আহত সবাই স্থিতিশীল ও ভালো অবস্থায় রয়েছেন। ভেনেজুয়েলা ইস্যুতে সব পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন।
বর্তমান সংকট যেন কোনোভাবেই বড় ধরনের সংঘাতের দিকে না যায় ইইউ সে বিষয়েও সতর্ক থাকতে বলেছে। ইইউ এর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান এক বিবৃতিতে ভেনেজুয়েলার জনগণের নিজেদের ভবিষ্যৎ নির্ধারণের অধিকারকে সম্মান জানানোর আহ্বান জানান। তিনি উল্লেখ করেন, জনগণের ইচ্ছার প্রতিফলনই হবে ভেনেজুয়েলায় গণতন্ত্র পুনরুদ্ধার ও বর্তমান সংকট সমাধানের একমাত্র পথ। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। ভেনেজুয়েলার কাছে প্রায় ৩০৩ বিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল রয়েছে। গত ৫০ বছরেও পাইপলাইনগুলো আধুনিকায়ন না করায় তেল উৎপাদনের পরিমাণ খুবই কম। দেশটির রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি বলছে, বর্তমানে ভেনেজুয়েলা দিনে মাত্র ১০ লাখ ব্যারেল তেল উত্তোলন করে থাকে, যা বিশ্ব উৎপাদনের মাত্র ০.৮%। বিশেষজ্ঞরা বলছেন, আন্তর্জাতিক বাজারে প্রবেশের সুযোগ পুরোপুরি ফিরে এলেও ভেনেজুয়েলার তেল উৎপাদন আগের অবস্থায় ফিরতে বছরের পর বছর সময় ও বিপুল অর্থ লাগবে। যুক্তরাষ্ট্রের নির্দেশে স্থানীয় সময় শনিবার ভেনেজুয়েলায় হামলা ও প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সস্ত্রীক আটকের পর ভেনেজুয়েলার বিশাল তেল সম্পদের নিয়ন্ত্রণ নেওয়ার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফ্লোরিডার মারে লাগোতে এক সংবাদ সম্মেলনে দেশটির প্রায় ধ্বংস হয়ে যাওয়া তেল শিল্প পুনর্গঠনে মার্কিন কোম্পানিগুলোকে বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করতে উৎসাহিত করা হবে বলেও জানান তিনি। মার্কিন জ্বালানি তথ্য প্রশাসন বলছে, ভেনেজুয়েলার কাছে প্রায় ৩০৩ বিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল রয়েছে, যা বিশ্বের মোট তেল মজুদের প্রায় ১/৫। কিন্তু সম্ভাবনার তুলনায় দেশটির বাস্তব উৎপাদন খুবই কম। বর্তমানে ভেনেজুয়েলা দিনে মাত্র ১০ লাখ ব্যারেল তেল উৎপাদন করে থাকে, যা বিশ্ব উৎপাদনের মাত্র ০.৮%। ২০১৩ সালে মাদুরো সরকার এবং তার আগের সাবেক হুগো চাভেজ সরকার ভেনেজুয়েলার তেল শিল্প ধ্বংস করে ফেলেছেন বলে দাবি প্রাইস ফিউচার্স গ্রুপের জ্যেষ্ঠ বাজার বিশ্লেষক ফিল ফ্লিনের। বিশেষজ্ঞরা বলছেন, আন্তর্জাতিক বাজারে প্রবেশের সুযোগ পুরোপুরি ফিরে এলেও ভেনেজুয়েলায় তেল উৎপাদন আগের অবস্থায় ফিরতে বছরের পর বছর সময় এবং বিপুল অর্থ লাগবে। দেশটির রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি পিডিভিএসএ জানিয়েছে, গত ৫০ বছরে দেশটির তেলের পাইপলাইনগুলো আধুনিকায়ন করা হয়নি। এমনকি সর্বোচ্চ উৎপাদন ক্ষমতায় ফিরতে অবকাঠামো উন্নয়নে প্রায় ৫৮ বিলিয়ন ডলার খরচ হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, ভেনেজুয়েলার তেল অন্যান্য দেশের তুলনায় তুলনামূলক ভারী এবং সালফারযুক্ত, তাই এটি উত্তোলন ও পরিশোধনে বিশেষ যন্ত্রপাতি ও দক্ষতা দরকার। আন্তর্জাতিক তেল কোম্পানিগুলো সেই সক্ষমতা থাকলেও নিষেধাজ্ঞার কারণে তারা সেখানে কাজ করতে পারেনি। ভেনেজুয়েলার এই ভারী তেল ডিজেল, অ্যাসফল্ট ও শিল্প কারখানার জ্বালানির জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। বাজার বিশ্লেষকদের মতে, বিশ্বজুড়ে ডিজেলের সংকটের অন্যতম কারণ ভেনেজুয়েলার তেলের ওপর নিষেধাজ্ঞা। তবে সবকিছু ঠিকঠাক এগোলে এবং মার্কিন কোম্পানিগুলো ভেনেজুয়েলার তেল শিল্প পুনর্গঠনের সুযোগ পেলে এটি বৈশ্বিক তেলের বাজারে বড় পরিবর্তন আনতে পারে বলেও ধারণা তাদের। নাসরিন রুমি, সময় সংবাদ। ইয়েমেনের সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল এসটিসি গণভোটের মাধ্যমে আলাদা রাষ্ট্র গঠনের ডাক দিয়েছে। তবে রিয়াদ সব পক্ষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছে। ইয়েমেনের হাদ্রামাউতে সরকারি বাহিনীর অবস্থান আরও শক্ত করার বার্তা দিলেন মাঠ পর্যায়ের সেনা সদস্যরা। এদিকে সৌদি সমর্থিত ইয়েমেন সরকার আরব সাগরের গুরুত্বপূর্ণ বন্দর নগরী মুকাল্লা পুনরুদ্ধার করেছে। এছাড়া এডেন আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধের দায় নিয়ে সরকারি বাহিনী ও এসটিসির মধ্যে চলছে পাল্টাপাল্টি অভিযোগ। ইয়েমেন ভেঙে যাওয়া যেন ক্রমশই বাস্তবতায় রূপ নিচ্ছে। স্থানীয় সময় রোববার যুদ্ধ বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে ইয়েমেনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল এসটিসি দেশটির দক্ষিণাঞ্চলকে আলাদা করতে গণভোটের ডাক দিয়েছে। সংগঠনটির অভিযোগ, একসময় মিত্র সৌদি আরব তাদের সেনাদের ওপর হামলা চালাচ্ছে। অন্যদিকে সৌদি আরব সব পক্ষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছে। সৌদি সমর্থিত ইয়েমেন সরকার জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাত সমর্থিত দক্ষিণী বিচ্ছিন্নতাবাদীদের কাছ থেকে তারা আরব সাগর উপকূলের বন্দর নগরী মুকাল্লার নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করেছে। মুকাল্লা পুনরুদ্ধারের আগে সৌদি সমর্থিত বাহিনী হাদ্রামাউতের গুরুত্বপূর্ণ কয়েকটি স্থানের নিয়ন্ত্রণ নিয়েছে। প্রদেশটি বিস্তীর্ণ মরুভূমি নিয়ে গঠিত এবং ইয়েমেনের অন্যতম বড় এলাকা।
ইয়েমেনের হাদ্রামাউতে সরকারি বাহিনীর অবস্থান আরও শক্ত করার বার্তা দিয়েছেন মাঠ পর্যায়ের সেনা সদস্যরা। স্থানীয় বাহিনী ও সৌদি সমর্থিত হোমল্যান্ড শিল্ড বাহিনীর মধ্যে সমন্বয়ের কথা তুলে ধরেন তারা। সরকার পক্ষ বলছে প্রদেশ ও পুরো অঞ্চলে নিরাপত্তায় এসব বাহিনী একসঙ্গে কাজ করছে। নেশন শিল্ড বাহিনী, হাদ্রামাউত প্রোটেকশন ফোর্সেস এবং হাদ্রামি এলিট, এই তিনটি বাহিনী হাদ্রামাউত প্রদেশের পাশাপাশি পুরো অঞ্চলের নিরাপত্তা ব্যবস্থার অবিচ্ছেদ্য অংশ। এদিকে ইয়েমেনের এডেন আন্তর্জাতিক বিমানবন্দর দীর্ঘদিন বন্ধ থাকায় মানবিক সংকট আরও গভীর হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। চলতি মাসের শুরুতে ইয়েমেনি সরকারি বাহিনী ও সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিলের মধ্যে উত্তেজনা বাড়ার পর থেকে প্রায় সব বাণিজ্যিক ফ্লাইট স্থগিত রয়েছে। বর্তমানে সৌদি আরবের জেদ্দা ও রিয়াদের সঙ্গে কয়েকটি ফ্লাইট চালু থাকায় শত শত যাত্রী বিমানবন্দরে আটকে পড়েছেন। বিমানবন্দর বন্ধের দায় নিয়ে সৌদি সমর্থিত সরকার ও ইউএই সমর্থিত এসটিসির মধ্যে চলছে পাল্টাপাল্টি অভিযোগ। সরকার বলছে জরুরি অবস্থার আওতায় কিছু রুটে নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে এবং এসটিসি বিমানবন্দরের কার্যক্রম স্থগিত করেছে। আর এসটিসি দাবি করছে পূর্ব ঘোষণা ছাড়াই আরোপিত বিধিনিষেধই সংকটের কারণ। শিউলি রোজা, সময় সংবাদ। 2023 সালের 7 অক্টোবরের ঘটনায় রাষ্ট্রীয় তদন্ত কমিশন গঠনের দাবিতে বিক্ষোভ করেছে ইসরায়েলের সাধারণ মানুষ। স্থানীয় সময় শনিবার তেল আবিবে জড়ো হয়ে বিক্ষোভ করেন শত শত ইসরায়েলি। এ সময় ব্যর্থতার দায় নিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগের দাবি জানান আন্দোলনকারীরা। তাদের অভিযোগ, হামাসের হামলার দায় নিতে অস্বীকার করেছে নেতানিয়াহু সরকার। সরকারের অবস্থান স্পষ্ট নয় বলেও জানান তারা। আগামী নির্বাচনে পরিবর্তন চেয়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠারও দাবি করেন বিক্ষোভকারীরা। সিরিয়ায় জঙ্গি গোষ্ঠী আইএসের গোপন অস্ত্র ভান্ডার লক্ষ্য করে যৌথ বিমান হামলা চালিয়েছে যুক্তরাজ্য ও ফ্রান্স। পালমিরার উত্তরের পাহাড়ি এলাকায় ভূগর্ভস্থ বাংকার ও টানেল নেটওয়ার্ক ধ্বংসে ব্যবহার করা হয়েছে গাইডেড বোমা। লন্ডনের ভাষ্য মতে আইএসের পুনরুত্থান ঠেকাতে মিত্রদের সঙ্গে সামরিক চাপ অব্যাহত রাখার স্পষ্ট বার্তা দিতেই এই অভিযান। তবে এ নিয়ে কোনো মন্তব্য করেনি দামেস্ক। মধ্যপ্রাচ্যে ইসলামিক স্টেটের পুনরুত্থান ঠেকাতে সামরিক চাপ জোরদার করেছে পশ্চিমারা। রোববার সিরিয়ায় ইসলামিক স্টেট বা আইএসের একটি ভূগর্ভস্থ অস্ত্র ভান্ডারে যৌথ বিমান হামলা চালানোর দাবি করেছে যুক্তরাজ্য ও ফ্রান্স। ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে রয়্যাল এয়ার ফোর্সের টাইফুন যুদ্ধবিমান ফরাসি যুদ্ধবিমান বাহিনীর সঙ্গে এই অভিযানে অংশ নেয়। গোয়েন্দা তথ্য বিশ্লেষণের পর কর্মকর্তারা নিশ্চিত হন সিরিয়ার মধ্যাঞ্চলের ঐতিহাসিক পালমিরার উত্তরে পাহাড়ি এলাকায় থাকা ওই স্থাপনাটি আইএস অস্ত্র ও বিস্ফোরক মজুদের জন্য ব্যবহার করছিল। গভীর রাতে চালানো হামলায় ভূগর্ভস্থ বাংকারে প্রবেশের একাধিক টানেল লক্ষ্য করে পেওয়ে 4 গাইডেড বোমা ব্যবহার করা হয়। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় হামলায় বেসামরিক হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি এবং সব বিমান নিরাপদে ঘাঁটিতে ফিরে গেছে। টাইফুন FGR-4 যুদ্ধ বিমানগুলোকে আকাশে জ্বালানি সরবরাহ করে ভয়েজার ট্যাঙ্কার। যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রী বলেন, এই অভিযান প্রমাণ করে আইএস পুনরুত্থান ঠেকাতে মিত্রদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ লন্ডন। তিনি অভিযানে অংশ নেওয়া সশস্ত্র বাহিনীর সদস্যদের পেশাদারিত্ব ও সাহসিকতার জন্য ধন্যবাদ জানান। 2014 সাল থেকে আন্তর্জাতিক জোটের অংশ হিসেবে সিরিয়া ও ইরাকে আইএস লক্ষ্য করে ড্রোন ও যুদ্ধবিমান ব্যবহার করছে রয়্যাল এয়ার ফোর্স। জাতিসংঘের হিসাব অনুযায়ী এখনও সিরিয়া ও ইরাকে আইএসের 5 থেকে 7,000 যোদ্ধা সক্রিয় রয়েছে। গত নভেম্বরে নতুন প্রেসিডেন্ট আহমেদ আল শারার নেতৃত্বে সিরিয়া যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন আইএস বিরোধী জোটে যোগ দেয়। এই জোটের লক্ষ্য আইএসের অবশিষ্ট শক্তি নির্মূল করা। এই যৌথ বিমান হামলাকে আইএসের অবকাঠামো দুর্বল করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন নিরাপত্তা বিশ্লেষকরা। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। পুরানো নোটের বিনিময়ে নতুন ব্যাংক নোট নিচ্ছেন সিরিয়ার বাসিন্দারা। আসাদ সরকারের আমলের নোট বদলের মাধ্যমে দেশটির মুদ্রার মানোন্নয়নের উদ্দেশ্যেই এই পদক্ষেপ বলে জানিয়েছে সরকার। যদিও এই পদক্ষেপ দেশটিতে মুদ্রাস্ফীতি বাড়িয়ে দেবে বলে শঙ্কা প্রকাশ করেছেন ব্যাংকাররা।
বাশার আল আসাদের পতনের পর সিরিয়া পুনর্গঠনের দায়িত্ব নিয়েছেন নতুন প্রেসিডেন্ট আহমেদ আল শারা। যুদ্ধবিধ্বস্ত দেশটির অর্থনীতি থেকে শুরু করে অবকাঠামোগত উন্নয়ন করতে নিচ্ছেন নানা পদক্ষেপ। তারই অংশ হিসেবে নতুন ব্যাংক নোট ছাপানোর উদ্যোগ নেয় সারা প্রশাসন। দেশটির মুদ্রার মানকে তলানিতে পৌঁছানো থেকে বাঁচাতে 2026-এর জানুয়ারির 1 তারিখ থেকেই নোট বদলের কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় সময় শনিবার থেকে ব্যাংকে নাগরিকদের আনাগোনা লক্ষ্য করা যায়। নতুন নোটে 2টি শূন্য কমে যাচ্ছে, যাকে মুদ্রার পুনঃমূল্যায়ন বলে। এতে মুদ্রার মান একই থাকলেও এর পরিবর্তে সমতুল্য ছোট সংখ্যার নোট ব্যবহার করা হয়। এতে বাজারে ছাড়া হয়েছে 10 থেকে শুরু করে 500 সিরিয়ান পাউন্ড পর্যন্ত বিভিন্ন মানের নোট, যেখানে থাকছে গোলাপ, গম, জলপাই, কমলা সহ সিরিয়ার জনপ্রিয় বিভিন্ন কৃষি সংক্রান্ত প্রতীক। প্রেসিডেন্ট শারা বলেন, নতুন নোটের নকশা দেশের জাতীয় পরিচয়ের বহিঃপ্রকাশ হবে, যেখানে ব্যক্তি পূজার ছিটে ফোঁটা থাকবে না। সরকারের এই পদক্ষেপকে ইতিবাচক দৃষ্টিতে দেখছেন বাসিন্দারা। এটা বেশ বড় একটা পার্থক্য, বেশ বড়। পুরনো টাকা দিয়ে বেচাকেনা করতে হলে আমাদের বস্তা ভর্তি করে পাউন্ড নিয়ে যেতে হতো। সবসময় ডাকাতের ভয়ে দিন কাটাতে হতো আমাদের। অবশ্যই আমরা প্রথমে কিছুটা এলোমেলো করে ফেলবো, যেমন 10 লাখ পাউন্ড মানের নোট হয়ে যাচ্ছে 10,000 পাউন্ডে। সবচেয়ে ভালো দিক হচ্ছে এখন আমরা স্বাচ্ছন্দ্যে মানিব্যাগে টাকা রাখতে পারবো। সরকারের এই পদক্ষেপের জন্য তাদের ধন্যবাদ প্রাপ্য। তবে ব্যাংকারদের মধ্যে দেখা যাচ্ছে দোটানা। অনেকে আশঙ্কা করছেন এতে দেশের বাজারে মুদ্রাস্ফীতি বাড়বে, কমে যাবে জনগণের ক্রয় ক্ষমতা। যদিও কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের দাবি, গোটা প্রক্রিয়াটি মসৃণ ও শৃঙ্খলা মেনেই করা সম্ভব হবে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। ইউক্রেনের প্রতিরক্ষা গোয়েন্দা প্রধান কিরিলো বুদানভকে নিজের প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রাশিয়ার বিরুদ্ধে প্রতিরক্ষার শক্তি জোরদার ও যুক্তরাষ্ট্রের শান্তি আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেই তাকে এই নিয়োগ দেওয়া হয়েছে বলে জানানো হয়। 2020 সাল থেকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধান গোয়েন্দা পরিচালনা বিভাগের নেতৃত্বে ছিলেন তিনি। জেলেনস্কির দীর্ঘদিনের বিশ্বস্ত অ্যান্ড্রু ইয়ারমাকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠলে তাকে এই পদে বসানো হয়। রাশিয়ার বিরুদ্ধে গোপন ও সামরিক অপারেশন পরিচালনার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে বুদানভের। আইসিসিকে বিসিবির চিঠি পাঠানোর বিষয়টি মোটেও ভালোভাবে নেয়নি ভারতীয় ক্রিকেট বোর্ড। বিশ্বকাপের ভেন্যু পরিবর্তনের অনুরোধের বিরোধিতা করছে বিসিসিআই। তবে বাংলাদেশের দাবি আমলে নিয়েছে আইসিসি। বিচার বিশ্লেষণের পর 2-1 দিনের মধ্যেই সিদ্ধান্ত জানাতে পারে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। কিছু ভারতীয়র অদূরদর্শিতায় চরম সংকটে দক্ষিণ এশিয়ার ক্রিকেট। বাংলাদেশ ও ভারতের মধ্যকার চলমান পরিস্থিতিতে মোস্তাফিজের আইপিএলে অংশগ্রহণ হতে পারত দারুণ কিছু। কলকাতা নাইট রাইডার্সের খেলা উপলক্ষে বাংলাদেশি সমর্থকদের যেমন নজর থাকতো আইপিএলে, আবার ফিজ ভালো করলে ভারতীয় ফ্যানরাও তো সেলিব্রেট করতেন। কিন্তু তার হলো কই? মোস্তাফিজকে আইপিএল থেকে ছেটে ফেলে বিসিসিআই, আর স্বাভাবিকভাবেই বিসিবি কর্তারাও হাত গুটিয়ে বসে থাকেনি। একজন ক্রিকেটারের নিরাপত্তা নিশ্চিতে যারা ব্যর্থ, তাদের দেশে পুরো দলকে বিশ্বকাপ খেলতে পাঠানো কতটা যৌক্তিক? তাই আইসিসির কাছে ভেন্যু পরিবর্তনে চিঠি পাঠিয়েছে বিসিবি। এই চিঠির পর আতে ঘা লেগেছে বিশ্বের সবচেয়ে ধনী বোর্ড কর্তাদের গায়ে। ভারতীয় কিছু মিডিয়াও যেমন আক্রমণাত্মক ভাষায় বাংলাদেশকে হেয় করার চেষ্টা করছে, বিসিসিআই এর সুরও তেমনই। সম্প্রচার, যাতায়াত, ক্রু সহ নানা অজুহাত দেখিয়ে এই মুহূর্তে কোনোভাবেই বাংলাদেশের ম্যাচ ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় করা সম্ভব নয় বলে দাবি করছে তারা। যদিও আইসিসি কিছুটা কৌশলী, বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশের কাছ থেকে একটু সময় চেয়ে নিয়েছে। চিঠির বিষয়টি আমলে নিয়েছে তারা। বিসিসিআই যেমন বলছে ভেন্যু পরিবর্তন সম্ভবই না, তেমন গোয়ার তুমি করছে না আইসিসি। জানা গেছে 2-1 দিনের মধ্যে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। যদিও বাংলাদেশি সমর্থকদের মনে কিছুটা সংশয়ের জায়গা থেকেই যাচ্ছে, কেননা আইসিসির চেয়ারম্যান জয় শাহ নিজেই ভারতীয় এবং বিসিসিআই এর সভাপতিও ছিলেন তিনি। বিশ্ব ক্রিকেটের নানা সিদ্ধান্তে তার যে স্পষ্ট প্রভাব থাকে তা তো সবারই জানা। তাই শেষ পর্যন্ত নিরপেক্ষ ভেন্যুতে বাংলাদেশের ম্যাচ রেখে সুন্দর একটা সমাধান তিনি দেবেন কিনা তা নিয়ে একটা প্রশ্নের জায়গা অনেকের মনে রয়েই যাচ্ছে। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক সময় আরও থাকছে। মিয়ানমারের স্বাধীনতা দিবসে 6,000 বন্দীকে সাধারণ ক্ষমা ঘোষণা জান্তা সরকারের। রয়েছেন বিদেশি নাগরিকও, কারাগারের সামনে স্বজনদের ভিড়। তীব্র তুষারঝড় ও শীতে বিপর্যস্ত জার্মানির জনজীবন। গত 3 দিনে তুষারপাতের কবলে প্রায় কয়েকশো যানবাহন দুর্ঘটনার কবলে পড়ে।
এতে আহত হন বেশ কয়েকজন। বৈরী আবহাওয়ার কারণে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বিভিন্ন রুটের কয়েকশো ফ্লাইট বাতিল করা হয়েছে। রেলপথেও দেখা দেয় অচলাবস্থা। এদিকে নাশকতার কারণে বার্লিনের দক্ষিণে বিদ্যুৎহীন কয়েক লাখ মানুষ। জার্মানি থেকে বিটু বড়ুয়ার রিপোর্ট। কয়েকদিনের টানা তুষারপাতে স্থবির জার্মানির জনজীবন। সড়ক কিংবা রেলপথ সবখানেই 10 থেকে 50 সেন্টিমিটার তুষারে আবৃত। তুষারপাতের কারণে হামবুর্গ ও নর্থ রাইন ওয়েস্টফালেন সহ দেশটির কয়েকটি বিমানবন্দরে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বেশ কয়েকটি রুটে বাতিল হয়েছে কয়েকশো ফ্লাইট। এতে ভোগান্তির শিকার কয়েক লাখ যাত্রী। অচলাবস্থা বিরাজ করছে রেলপথেও। এদিকে বার্লিনের দক্ষিণে ছেলেনডর্ফে জাতীয় গ্রিডের বৈদ্যুতিক তার পুড়িয়ে দিয়েছে একদল দুষ্কৃতকারী। এই ঘটনায় বিদ্যুৎবিহীন অবস্থায় আছেন কয়েক লাখ মানুষ। ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। বন্ধ রাখা হয়েছে পেট্রোল পাম্প, দোকানপাট ও শিক্ষা প্রতিষ্ঠান। স্থানীয় বাসিন্দাদের দ্রুত নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে কাজ করছে স্থানীয় পুলিশ ও দমকল বাহিনী। এমন প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যেও নতুন বছরে ছুটি থাকায় অনেকেই আইস স্কেটিং করছেন পরিবার পরিজন নিয়ে। দেশটির আবহাওয়া অধিদপ্তর জানায়, বাল্টিক সাগর থেকে ভেসে আসা ঠান্ডা বাতাসের কারণে আগামী কয়েকদিন জার্মানি জুড়ে শীত জেঁকে বসতে পারে। পাশাপাশি তুষার ঝড়ের পূর্বাভাসও দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বছরের শুরুতেই জার্মানি জুড়ে তীব্র তুষারপাত যেমন প্রকৃতি ও পরিবেশের জন্য স্বস্তির, তেমনি দেশটির সড়কে মহাসড়কে হাজারো যানবাহন দুর্ঘটনার মুখোমুখি হওয়া ছাড়াও বার্লিনের দক্ষিণে কমপক্ষে 2 লাখ মানুষ বিদ্যুৎ বিপর্যয়ের মুখোমুখি হওয়াটা অবশ্যই চ্যান্সেলর ম্যাটসের জন্য নতুন চ্যালেঞ্জ। এই বিপর্যয় দ্রুত কেটে যাবে এমনটাই প্রার্থনা সবার। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। বছরে প্রথমবারের মতো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। জাপান সাগর লক্ষ্য করে ছোঁড়া হয় একাধিক ক্ষেপণাস্ত্র। উৎক্ষেপণ শনাক্ত করে উদ্বেগ প্রকাশ করেছে প্রতিবেশী দেশ জাপান ও দক্ষিণ কোরিয়া। নতুন বছরের আমেজ কাটতে না কাটতেই আবারও উত্তেজনা শুরু হয়েছে জাপান সাগর ঘিরে। বছরের শুরুতেই উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে বলে অভিযোগ করেছে প্রতিবেশী দক্ষিণ কোরিয়া। এক বিবৃতিতে দেশটি জানায়, উত্তর কোরিয়া আবারও তাদের পূর্ব উপকূলের দিকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে। এ ঘটনায় নিন্দা জানিয়েছেন জাপানের প্রতিরক্ষা মন্ত্রী, তবে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। প্রতিরক্ষা খাতে সক্ষমতা বাড়াতে মরিয়া হয়ে উঠেছে উত্তর কোরিয়া। অস্ত্রের উৎপাদন বৃদ্ধির দিকে জোর দিচ্ছে কিম প্রশাসন। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানায়, গত 3 সপ্তাহে তৃতীয় কারখানা পরিদর্শন করেছেন সর্বোচ্চ নেতা কিম জং উন। কেসিএনের দাবি অনুযায়ী কারখানায় উৎপাদিত অস্ত্রগুলো স্বল্প দূরত্বের টেকনিক্যাল গাইডেড ক্ষেপণাস্ত্র, যা যুদ্ধক্ষেত্রে ট্যাঙ্কের মতো চলমান সামরিক লক্ষ্যবস্তুতে সহজেই আঘাত হানতে সক্ষম। কিম জং উন কারখানা পরিদর্শনকালে এসব ক্ষেপণাস্ত্রের উৎপাদন বর্তমানের তুলনায় 2.5 গুণ পর্যন্ত বাড়ানোর নির্দেশ দিয়েছেন। বিশ্লেষকদের মতে, ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির নবম কংগ্রেসকে সামনে রেখে সামরিক শক্তি প্রদর্শনের অংশ হিসেবেই উত্তর কোরিয়া এই ধারাবাহিক অস্ত্র পরিদর্শন এবং ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করছে। বরকতুল্লাহ, সময় সংবাদ। Thai Aluminium. The better is now the best. স্বাধীনতা দিবস উপলক্ষে 6134 জন বন্দীকে সাধারণ ক্ষমা করার ঘোষণা দিয়েছে মিয়ানমারের জান্তা সরকার। রোববার এক বিবৃতিতে দেশটির ন্যাশনাল ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি কাউন্সিল জানায়, মানবিক দিক বিবেচনা করে ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের বিশেষ ক্ষমতা বলে এসব বন্দীকে মুক্তি দেওয়া হচ্ছে। সরকারের ঘোষণার পরপরই ইয়াঙ্গুনের ইনসেন কারাগারের সামনে কারাবন্দী স্বজনদের অপেক্ষায় ভিড় করেন শত শত মানুষ। এ সময় বন্দী স্বজনদের নাম লেখা কাগজ নিয়ে অধীর আগ্রহে অপেক্ষা করতে দেখা যায়। মুক্তির অপেক্ষায় থাকা বন্দীদের মধ্যে বিভিন্ন কারাগার ও আটক কেন্দ্রে সাজা ভোগ করা নারী ও পুরুষ উভয়ই রয়েছেন। এছাড়া আলাদা এক ঘোষণায় জানানো হয়েছে 52 জন বিদেশি বন্দীকে মুক্তি দিয়ে নিজ দেশে ফেরত পাঠানো হবে। ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে মিয়ানমারের ৭৮তম স্বাধীনতা দিবস উপলক্ষে প্রতি বছরের মতো এবারও এই সাধারণ ক্ষমার ঘোষণা দেয়া হলো। আন্তর্জাতিক সময় আরও থাকছে। নাইজেরিয়ায় বাজারে ঢুকে সন্ত্রাসীদের অতর্কিত হামলা, নিহত অন্তত 30, করা হয় অপহরণ। দায় স্বীকার করেনি কেউ, নিরাপত্তা জোরদার। ত্রয়োদশ জাতীয় সংসদে ভোট দিতে ভোটার হচ্ছেন আফ্রিকার দেশগুলোতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। বিদেশ থেকেও পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটার হতে দেখা যাচ্ছে বেশ উৎসাহ উদ্দীপনা। কয়েক লাখ প্রবাসীর বসবাস থাকলেও নানা কারণে ভোটার হয়েছেন প্রায় 6000, যা মোট জনসংখ্যার 5%।
তবে বিশাল সংখ্যক প্রবাসী নিবন্ধিত হতে না পারার কারণ জানালেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জনাব আহমেদ শফি। দক্ষিণ আফ্রিকা থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী মিজানুর রহমান রাসেল। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে অংশ নিতে পোস্টাল ব্যালটের মাধ্যমে প্রথমবারের মতো ভোটার নিবন্ধন করছেন আফ্রিকার দেশগুলোতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। নির্বাচন কমিশনের বেঁধে দেওয়া সময়সীমায় এখনও নিবন্ধিত হচ্ছেন তারা। অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস সাহেব আমাদের জন্য বিভিন্ন রকমের ব্যবস্থা করেছেন, সেজন্য আমরা প্রবাসীরাও ভোটার হতে পারতেছি। আমরা প্রবাসী যারা আছি আমরা সবসময় অবহেলিত থাকি, কিন্তু এবছর একটা ভালো উদ্যোগ নেওয়া হয়েছে, যে উদ্যোগে আমরা ভোট হইতে পারছি না, আমরা কোনো সমস্যা হয় না। প্রবাসীদের ভোটার হতে নিবন্ধন কার্যক্রমে সহায়তা করে যাচ্ছেন বিএনপি এবং জামাত ইসলামীর দক্ষিণ আফ্রিকার নেতাকর্মীরা। তবে এনআইডি কার্ড না থাকা এবং আবেদন গ্রহণে অ্যাপসের জটিলতায় নিবন্ধিত হতে পারছেন না অনেকেই। আগামী নির্বাচনে যে আমরা ভোট দিতে পারবো, সেই ভোট দেওয়ার যে প্রসেসটা, এটা খুবই ইজি এবং আমার কাছে খুব ভালো লাগছে। আমি প্রত্যেক প্রবাসী ভাইকে বলবো যে আপনারা নিজে নিবন্ধন করুন। আমরা বিদেশে থাকে যে বাংলাদেশে ভোট দিব, এটা আমাদের জন্য একটা বড় সুখবর। দেশে অংশগ্রহণ করব ইনশাআল্লাহ, যেন খুব সুন্দর একটা সুষ্ঠু নির্বাচন হয়। ভোট সচেতনতার অভাব, কাজের ব্যস্ততা এবং এনআইডি কার্ড না থাকা সহ নানা কারণে নিবন্ধনের হার কম বলে জানান দেশটিতে নিযুক্ত দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রদূত শাহ আহমেদ শফি। এখানে বসবাসরত বাংলাদেশিদের অধিকাংশেরই এনআইডি নাই। বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গায় কাজ করে, হয়তো অ্যাপসের আওতার ভুক্ত না, অনেকের কাছে হয়তো স্মার্টফোন আছে বাট অ্যাপস ডাউনলোড করা নাই, বা মনে করছে এটা জটিল, আমি পরে করব। এই পরে করার জন্য করতে গিয়ে আর সময় পাচ্ছেন না, সময় শেষ হয়ে যাচ্ছে। আফ্রিকার দেশগুলোতে প্রায় 3 লাখের অধিক প্রবাসী বাংলাদেশি বসবাস করলেও নিবন্ধন করেছেন প্রায় 8,000, যা মোট সংখ্যার 3%। এ সকল দেশগুলোতে বসবাসরত বাংলাদেশিদের নিবন্ধিত হওয়ার শেষ সময় 5 জানুয়ারি। মিজানুর রহমান রাসেল, সময় সংবাদ, দক্ষিণ আফ্রিকা। আন্তর্জাতিক সময়। নাইজেরিয়ার নিগার অঙ্গরাজ্যে একটি বাজারে ঢুকে অতর্কিত হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এতে নিহত হয়েছেন অন্তত 30 জন। এছাড়াও অপহরণ করা হয়েছে অনেককে। প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় সময় শনিবার বিকেলে মোটরসাইকেলে এসে দোকানপাটে লুটপাটের পাশাপাশি এলোপাতারি গুলি চালায় একদল অস্ত্রধারী। এর আগে শুক্রবার বাজারের পাশে কয়েকটি গ্রামে হামলা চালানো হয়। আগের দিনের সহিংসতার অংশ হিসেবে শনিবার বাজারে হামলা চালানো হয় বলে জানায় পুলিশ। তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি নাইজেরিয়া সরকার। সুইজারল্যান্ডের ক্রান্স মন্টনাই রিসোর্টের বানশালায় আগুনের ঘটনায় নিহত 40 জনের মরদেহ শনাক্ত করেছে পুলিশ। এদের বেশিরভাগই তরুণ ও কিশোর বলে জানা গেছে। পুলিশ জানায়, নিহতদের মধ্যে সুইস, ইতালিয়ান, রোমানিয়ান, তুর্কি, পর্তুগিজ, ফরাসি এবং বেলজিয়ামের নাগরিক রয়েছেন। এছাড়া যুক্তরাজ্য, ফ্রান্স ও ইসরায়েলের নাগরিকও ছিলেন। পরিবারের প্রতি সম্মান জানিয়ে নিহতদের বিস্তারিত পরিচয় প্রকাশ করা হবে না বলে জানিয়েছে পুলিশ। আহত ও নিহতদের পরিচয় যাচাই বাছাই তদন্ত অব্যাহত রয়েছে। এ ঘটনায় 9 জানুয়ারি সুইজারল্যান্ডে জাতীয় শোক পালনের ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। দুই 2025 সালে ইতালিতে নতুন রেকর্ড গড়ে 48 কোটি পর্যটক ভ্রমণ করেছেন। জুবিলি ভ্যাটিকানের নতুন পোপ নির্বাচনের কারণে এই বিপুল সংখ্যক পর্যটকের আগমন ঘটে ইতালিতে। পর্যটকের সংখ্যায় ফ্রান্স এবং জার্মানিকে ছাড়িয়ে গেছে। ইতিহাস গড়েছে ইতালি। ইতালি থেকে হাসান মাহমুদের তথ্যচিত্রের রিপোর্ট। ভ্যাটিকান সিটি, কলোসিয়াম, ট্রেভি ফাউন্টেন কিংবা ঐতিহাসিক পান্থনের মতো এলাকা পর্যটকের পদচারণায় মুখর। দেশটির মিলানো, ভেনিসকে ছাড়িয়ে রাজধানী রোম পর্যটকের সংখ্যায় এগিয়ে রয়েছে বরাবরের মতোই। গেল বছরের গ্রীষ্মকালে রাজধানী রোমের হোটেল, মোটেল এবং বেড অ্যান্ড ব্রেকফাস্টগুলোতে সিট খালি ছিল না। তবে পুরো ইতালিতে সেপ্টেম্বরে হোটেল বুকিংয়ের পরিমাণ ছিল শতকরা 56%, অক্টোবরে শতকরা 66.7%, এমনকি ধীরগতির ডিসেম্বর মাসেও হোটেল বুকিং ছিল শতকরা 44.9%। 2025 সালে রেকর্ড সংখ্যক পর্যটকের আগমনে পর্যটন এলাকায় ব্যবসা করা প্রবাসী বাংলাদেশিরাও হয়েছেন লাভবান। 2025 সালে রেকর্ড সংখ্যক লোক হয়েছে, যদিও এটা জুবলির কারণে হয়েছিল এবং ব্যবসায়ীরা এর থেকে ভালো একটা সুযোগ সুবিধা পেয়েছে। 2025 সালটি অতীতের সব রেকর্ড ভঙ্গ করেছে। এই বছর আমরা যারা ব্যবসায়ী আছি
পর্যটক যারা ব্যবসা করেছে সকলেই ইনশাল্লাহ ভালো করেছে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে ইতালিতে পর্যটকরা আসছেন, এতে করে বাংলাদেশিদের ব্যবসা খুব ভালো হয়েছে। এই ধারাবাহিকতা যদি অব্যাহত থাকে তাহলে আমাদের জন্য খুবই ভালো হবে। পর্যটন মন্ত্রণালয়ের এক রিপোর্টে বলা হয়েছে 2025 সাল পর্যটনের জন্য একটি বিশেষ বছর হিসেবে গণ্য হবে। পর্যটন মন্ত্রী ড্যানিয়েলা সান্তানসে বলেছেন, গেল বছর শুধু পর্যটকের সংখ্যাই বাড়েনি, রাত্রি যাপনের সময়ও বেড়েছে। 2026 সালে পর্যটকের সংখ্যা বেড়েছে শতকরা 9.4 ভাগ এবং রাত্রি যাপনের সময় বেড়েছে শতকরা 10.6 ভাগ। ওই বছর শুধু অক্টোবরই 20 মিলিয়ন হোটেলের সিট বিক্রি হয়েছে। সময় সংবাদ, ইতালি। দেখছেন আন্তর্জাতিক সময়। শীতের আগমনে কুয়েতের সুয়েক আলরাই এলাকায় জমে উঠেছে হাঁস, মুরগি ও কবুতরের বেচাকেনা। এখানে স্থানীয় কুয়েতি সহ বিভিন্ন দেশের নাগরিক ক্রেতা হলেও বিক্রেতাদের বড় একটি অংশ প্রবাসী বাংলাদেশি। কুয়েত থেকে মঈন সুমনের রিপোর্টে বিস্তারিত। সুয়েকের সুকজুমা হাট কুয়েতের অন্যতম প্রাচীন হাঁস, মুরগি ও কবুতরের বাজার। সিরিয়া, তুরস্ক, ইরান, মিশর ও থাইল্যান্ড সহ বিভিন্ন দেশ থেকে আনা নানা প্রজাতির পাখি এখানে পাওয়া যায়। কেবল শহর নয়, কুয়েতের মরু অঞ্চল আবদালি, অফরা ও জাহারা এলাকার খামারিরাও হাঁস, মুরগি ও কবুতর বিক্রি করতে আসেন। স্থানীয় বা বিদেশি নাগরিকদের অনেকেই এখান থেকে হাঁস, মুরগি ক্রয় করেন। ক্রেতাদের কেউ কেউ বাসাবাড়িতে পালনের উদ্দেশ্যে পাখিও কিনে থাকেন। শীতকাল উপলক্ষে তো ভালো হাঁস মুরগি পাওয়া যায় সুকজুমার মধ্যে, এই জন্য আসছে আর কি নেওয়ার জন্য। কয়েকটা মুরগি নেবো, কয়েকটা হাঁস নেবো। শীতের মৌসুমে এই সুকজুমা হাটটিতে জমজমাট ব্যবসা হয়। কুয়েতের সবচেয়ে পুরানো এই বাজারে 50টির বেশি পাখির দোকান আছে। শীতের সিজনে যেরকম হাঁসটা একটু বেশি চলে, রানিং আর কি, বুঝছেন। আর আপনার গরম আসলে যেরকম মোরগ টোরক খায় বাংলাদেশিরা বেশি। শীতের আমেজে প্রবাসী জীবনের ব্যস্ততার ফাঁকে এই হাট যেন হয়ে উঠেছে এক টুকরো দেশের স্বাদ। হাঁস, মুরগি আর কবুতরের কেনাবেচা ঘিরে এটি প্রবাসী বাংলাদেশিদের মিলন মেলায় পরিণত হয়। মঈন সুমন, সময় সংবাদ, কুয়েত। চীনের হারবিনে আয়োজন করা হয়েছে বিশ্বের সবচেয়ে বড় আইস অ্যান্ড স্নো ওয়ার্ল্ড। রেকর্ড পরিমাণ বরফ ও তুষারে নির্মিত এই আয়োজন দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। আনুষ্ঠানিক উদ্বোধনের আগে বরফের শহরে উপচে পড়ছে মানুষের ভিড়। চীনের হেলংজিয়ান প্রদেশের রাজধানী হারবিনে শুরু হয়েছে 27তম আইস অ্যান্ড স্নো ওয়ার্ল্ড। এটি এখন পর্যন্ত উৎসবটির সবচেয়ে বড় সংস্করণ। পুরো স্নো ওয়ার্ল্ডের আয়তন 12 লাখ বর্গমিটার। আগের বছরের তুলনায় এলাকা বেড়েছে প্রায় 2 লাখ বর্গমিটার। এবছরের থিম আ ওয়ার্ল্ড অফ আইস অ্যান্ড স্নো, আ ফেয়ারি টেল ওয়ার্ল্ড, অর্থাৎ বরফ ও তুষারে তৈরি একটি রূপকথার নগরী। উদ্বোধনের আগে দর্শনার্থীদের জন্য আংশিকভাবে উন্মুক্ত রাখা হয়েছে এলাকাটি। চীনের বিভিন্ন প্রদেশ থেকে দর্শনার্থীরা হারবিনে ভিড় জমাচ্ছেন। দক্ষিণ চীন সহ উষ্ণ অঞ্চলের অনেক দর্শনার্থীর জন্য এটি প্রথম তুষার দেখার অভিজ্ঞতা। কেউ পরিবার নিয়ে এসেছেন, কেউ বন্ধুদের সঙ্গে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও দেখে আগ্রহ তৈরি হয়েছিল। বাস্তবে এসে অভিজ্ঞতা আরো গভীর হয়েছে। যেহেতু আমরা দাকিংয়ে থাকি, এবারই প্রথম তুষার দেখছি। পুরো আয়োজন নির্মাণে ব্যবহার করা হয়েছে প্রায় 4 লাখ ঘনমিটার বরফ ও তুষার। এটি আগে সব রেকর্ড ছাড়িয়ে গেছে। বিশাল বরফের দুর্গ, তুষার ভাস্কর্য, দৈত্যাকার স্টিম ট্রেন ও উঁচু আইস লেইট এই আয়োজনের মূল আকর্ষণ। বরফের ব্লকের ভেতরে স্থাপন করা হয়েছে ফুল ও আলোকসজ্জা। শিশুদের জন্য রয়েছে বিশেষ স্লাইড ও খেলার জায়গা। এবছর হারবিন শহরের ঐতিহ্যবাহী স্থাপত্যকেও বরফ শিল্পে তুলে ধরা হয়েছে। শেষ মুহূর্তে কর্মীরা ব্যস্ত সময় পার করছেন ভাস্কর্য খোদাই, আলো বসানো এবং নিরাপত্তা প্রস্তুতিতে। আয়োজকদের মতে এতে শহরের ইতিহাস ও আধুনিক পরিচয় একসঙ্গে তুলে ধরার চেষ্টা করেছেন তারা। আবহাওয়া অনুকূলে থাকলে এই আইস অ্যান্ড স্নো ওয়ার্ল্ড ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত চালু থাকবে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। মাদক অস্ত্র চোরাচালান মামলায় প্রেসিডেন্ট মাদুরোকে সোমবার তোলা হবে যুক্তরাষ্ট্রের আদালতে। আরো বড় মূল্য দিতে হতে পারে রদ্রিগেজকে হুঁশিয়ারি ট্রাম্পের। দক্ষিণ ইয়েমেনে আলাদা রাষ্ট্র গঠনে গণভোটের ডাক বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী এসডিসির। হাদ্রামাউতে সরকারি বাহিনীর অবস্থান জোরদার। সব পক্ষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান সৌদির। এবং তুষারঝড় ও তীব্র শীতে বিপর্যস্ত জার্মানির জনজীবন। কয়েকশো ফ্লাইট বাতিল, রেলপথে অচলাবস্থা। নাশকতার কারণে বার্লিনে বিদ্যুৎহীন কয়েক লাখ মানুষ। এ ছিল আন্তর্জাতিক সময়। এরপর সকাল 10টার সময় সংবাদ নিয়ে সঙ্গে থাকবেন মনির হোসেন। ধন্যবাদ রোজা আপনাকে।
সকাল 10টার সময় সংবাদ নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।